শুক্রবার রোমহর্ষক ভিডিও প্রকাশের পরও গাজা ইসরায়েলি আগ্রাসন, বিমান হামলায় আরও ৩৮ জনের মৃত্যু, আশ্রয় শিবিরগুলোও হয়েছে টার্গেট। যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য যুদ্ধ নিয়ে চলছে উত্তেজনা। সব মার্কিন পণ্যে ৩৪% শুল্ক আরোপের ঘোষণা বেইজিংয়ের, কালো তালিকাভুক্ত বেশ কয়েকটি প্রতিষ্ঠান। বিতর্কিত ওয়াকফ বিল পাশের প্রতিবাদে উত্তাল ভারত, বিভিন্ন রাজ্যে বিক্ষোভ, ধর্মীয় বিভাজন ও সংঘাত বাড়বে বলছে বিরোধী রাজনৈতিক দলগুলো। শিরোনামগুলো দেখছিলেন, বিস্তারিত জানাবো, সাথে আছে আমি জানাবো। বিস্ফোরণের ধাক্কায় আকাশে উঠছে মরদেহ। এবার এমন বিভৎসতার সাক্ষী হয়েছে গাজা, আর সেই রোমহর্ষক দৃশ্য ধরা পড়েছে স্থানীয় সাংবাদিকের ক্যামেরায়, যা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। এতে অবশ্য থামেনি ইসরায়েলের আগ্রাসন। এ দৃশ্যের বর্ণনা দেওয়ার সাধ্য কার? নৃশংসতা, নির্মমতা, বর্বরতা, কোনো শব্দই কি জুৎসই? সিনেমার দৃশ্য নয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহারও নয়। বিস্ফোরণে বিধ্বস্ত ভবনের ওপর কালো ধোঁয়া, তারই মাঝে খেয়াল করলে চোখে পড়বে উড়ন্ত মানবদেহ। বোমার আঘাতে ক্ষতবিক্ষত, ছিন্ন ভিন্ন মানবদেহ। যুক্তরাষ্ট্রের দেয়া মিসাইল ব্যবহার করেছিল ইসরায়েল। বাস্তুচ্যুতদের আশ্রয়স্থলে ছোড়া হয়েছিল সেই বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। এতটাই তীব্র এর বিস্ফোরণ, যার প্রভাবে এমন বিভৎসতা। স্থানীয় সাংবাদিকের ক্যামেরায় ধরা পড়া এই দৃশ্য ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। এক্স হ্যান্ডেলে রোমহর্ষক এই ভিডিওর সাথে গাজার সাংবাদিক মোতাসিম দালাউলের ক্যাপশন, ইসরায়েলি দখলদারদের ব্যবহৃত মার্কিন রকেটে বেহেশতের পথে শিশুদের আত্মা আর দেহ। একের পর এক পোস্ট আর কমেন্টে চলছে নিন্দা সমালোচনার ঝড়। ১.৫ বছরের ইসরায়েলি আগ্রাসনে ৫০,০০০-এর বেশি ফিলিস্তিনির মৃত্যু। কেবল সংখ্যা দিয়ে তো এই নিষ্ঠুরতার গভীরতা বোঝানো সম্ভব নয়। নির্মমতার কোনো নজির যেখানে বাদ পড়েনি, গণহত্যা শব্দটিও সেখানে যেন খুব হালকা বলে মনে হয়। ডরথি দাস্ট্রিন, যমুনা নিউজ। গাজায় বর্বর আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার বিমান হামলায় মৃত্যু হয়েছে আরও ৩৮ ফিলিস্তিনির। উত্তর থেকে দক্ষিণ ইসরায়েলের বোমা বর্ষণে থেকে রেহাই পায়নি কোনো এলাকায়। টার্গেট করা হয়েছে আশ্রয় শিবিরগুলোকেও। গাজা সিটির একটি স্কুলে বোমার আঘাতে প্রাণ গেছে অনেকের। আহতদের ভিড়ে হাসপাতালগুলোয় নেই তিল ধারণের ঠাঁই। রাফা, খান ইউনিসে হামলা হয়েছে এবং সে ঘটনায় হতাহত হয়েছে অনেকে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP জানিয়েছে, ইসরায়েলি বাহিনী ত্রাণ প্রবেশ করতে না দেয়ায় উপত্যকায় তাদের কার্যক্রম প্রায় বন্ধ। গাজায় ১.৫ বছরের আগ্রাসনে প্রাণহানি ছাড়িয়েছে ৫০,৬০০, আহত ১.৫ লাখের বেশি। অবরুদ্ধ গাজায় চলমান তাণ্ডব এবং ইসরায়েলি জিম্মিদের প্রাণহানির জন্য আবারও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দায়ী করল হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি জানায়, গাজায় বিভিন্ন এলাকায় চলছে ইসরায়েলি তাণ্ডব। হামাসের মূল উৎপাটনের অজুহাতে অভিযান চালানো হলেও ক্ষতিগ্রস্ত সাধারণ গাজাবাসী। পাশাপাশি ঝুঁকির মুখে ইসরায়েলি জিম্মিদের জীবনও। হামাসের দাবি, চলমান অভিযানে বন্দীদের মৃত্যু হলেও নেতানিয়াহু দায়ী থাকবে। আবারও যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুক্রবার তেল আবিব নিশ্চিত করেছে এই তথ্য, জানিয়েছে আগামী সোমবার ওয়াশিংটন যাচ্ছেন নেতানিয়াহু। হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে হবে বৈঠক। মার্কিন কর্মকর্তাদের সাথেও আলোচনা করবেন হামাস ইসরায়েল যুদ্ধ নিয়ে। সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশের পণ্যের উপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপ থেকে বাদ যায়নি তেল আবিবও। আর এ ব্যাপারে দর কষাকষির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে কয়েকটি সূত্র। ইসরায়েলি প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।
গাজায় সহিংসতা বন্ধে লিবিয়া এবং জর্ডানে বিক্ষোভ মিছিল করেছে হাজারো মানুষ। শুক্রবার জর্ডানের রাজধানী আম্মানের মার্কিন দূতাবাসের সামনে জড়ো হয় বিক্ষোভকারীরা। একই চিত্র দেখা যায় লিবিয়া শহরের মিশরাত্তার সড়কেও। গাজার প্রতি সমর্থন জানিয়ে পতাকা হাতে স্লোগান দিতে জড়ো হন হাজারো মানুষ। যুদ্ধবিরতি চুক্তি উপেক্ষা করেও গাজায় আবারও শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেন তারা। ঘৃণা ভরে দুয়ো দেয় ইসরায়েল এবং তার মিত্র যুক্তরাষ্ট্রকে। স্লোগানে মুখরিত হয় লিবিয়া আর জর্ডান শহর দুটি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব মতে ইসরায়েলি বর্বরতায় এরই মাঝে 50,000 ছাড়িয়েছে ফিলিস্তিনের নিহতের সংখ্যা। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর কাছে ড্রোনের যন্ত্রাংশ সরবরাহ এবং বিক্রয়ের অভিযোগে 3 সন্দেহভাজনকে আটক করেছে স্পেনের নিরাপত্তা বাহিনী। তদন্তের দ্বিতীয় ধাপের অভিযান চলাকালে বার্সেলোনায় তাদের আটক করা হয়। পুলিশ জানায় হিজবুল্লাহর কাছ থেকে বিপুল সংখ্যক ড্রোন সরবরাহ এবং বিক্রি করেছে কয়েকটি স্প্যানিশ প্রতিষ্ঠান। দেশটির নিরাপত্তা বাহিনী গার্দিয়া সিভিলের দাবি, যা অন্তত কয়েক কেজি বিস্ফোরক বহনে সক্ষম। গেল জুলাইয়ে একই অভিযোগে আরও 4 জনকে আটক করা হয়। পরবর্তীতে তদন্তের জন্য অভিযুক্তদের পুলিশি হেফাজতে রাখা হয়েছে। শঙ্কা উত্তেজনার পরও শুরু হয়ে গেছে যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য যুদ্ধ। ট্রাম্প প্রশাসনের ট্যারিফ বৃদ্ধির জবাবে পাল্টা ব্যবস্থা নিয়েছে বেইজিং। সব মার্কিন পণ্যে অতিরিক্ত 34% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে তারা। বিশ্ব বাণিজ্য সংস্থা WTO-তে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে করেছে মামলাও। কালো তালিকাভুক্ত করা হয়েছে বেশ কয়েকটি মার্কিন প্রতিষ্ঠানকে। বিশ্বের সবচেয়ে বৃহৎ অর্থনীতির 2 দেশ চীন ও যুক্তরাষ্ট্র। পরাশক্তি দেশ দুটির মধ্যে বৈরী সম্পর্ক বেশ পুরনো। বিভিন্ন সময় নানা ইস্যুতে উত্তেজনা ছড়ানো চীন ও যুক্তরাষ্ট্র এবার পাল্টাপাল্টি শুল্ক আরোপ করে জড়ালো বাণিজ্য যুদ্ধে। ঘটনার সূত্রপাত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যান্য দেশের পাশাপাশি শুল্ক বাড়িয়েছেন বেইজিংয়ের পণ্যেও। 34% শুল্ক আরোপের পর চীনও যে বসে থাকবে না সেটি অনুমেয় ছিল, হলেও তাই। পাল্টা জবাবে মার্কিন পণ্যেও অতিরিক্ত 34% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে দেশটি, যা কার্যকর হবে 10 এপ্রিল থেকে। বাড়তি শুল্ক আরোপের পাশাপাশি ওয়াশিংটনের বিরুদ্ধে আরও বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে বেইজিং। বিভিন্ন মার্কিন প্রতিষ্ঠানকে করেছে কালো তালিকাভুক্ত। নতুন করে রফতানি নিয়ন্ত্রণ তালিকায় যুক্ত করেছে 16টি মার্কিন কোম্পানিকে। এছাড়াও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থা WTO-তে মামলাও করেছে চীন। বিশ্লেষকরা অবশ্য বলছেন এই বাণিজ্য যুদ্ধে চীনই বেশি লাভবান হবে। কৃত্রিম বুদ্ধিমত্তার যে বিপ্লব চলছে তাতেও এশিয়ার দেশটির এগিয়ে যাওয়ার সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা। বাণিজ্য যুদ্ধ শুরু হয়ে গেছে। হাস্যকর হলেও সত্যি, ট্রাম্পের সিদ্ধান্তের কারণে চীনই লাভবান হবে। প্রযুক্তিতে চীন এগিয়ে যাচ্ছে, উল্টো মার্কিন প্রযুক্তি এখন পিছিয়ে পড়ছে। আমার ধারণা এটি গত 100 বছরের মধ্যে সবচেয়ে বাজে সিদ্ধান্ত। বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিপ্লব চলছে। বর্তমান পরিস্থিতিতে চীন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যেতে পারবে। বিভিন্ন দেশের উপর ট্রাম্পের বাড়তি শুল্ক আরোপের জেরে এরই মধ্যে ধস নামতে শুরু করেছে মার্কিন শেয়ার বাজারে। চীন পাল্টা শুল্ক বাড়ানোর পর সেটি আরও নিম্নমুখী হয়েছে, এমনকি কমছে ডলারের দরও। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ভারতের পণ্যে যুক্তরাষ্ট্রের বর্ধিত শুল্ক আরোপের ঘোষণা যেন থমকে গেছে দেশটির হীরা বাণিজ্য। বিলাসী এই পণ্য রফতানির ক্ষেত্রে ভারতের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র। ব্যবসায়ীরা বলছে গেল কয়েক বছর ধরেই এই খাতে মন্দা, তার উপর বাড়তি শুল্ক আরোপ মরার উপর খাড়ার ঘা। ফলে দুশ্চিন্তায় ভারতের হীরা ব্যবসায়ীরা। ভারতের হীরা শহর সুরাট, গুজরাটের দ্বিতীয় বৃহত্তম এই শহরটিতে প্রতিদিন বিশ্বের সবচেয়ে বেশি হীরা বিক্রি হয়। একসময় হীরার ব্যবসায়ী আর মধ্যস্থতাকারীদের ভিড়ে যেখানে গমগম করত, এখন সেখানকার চিত্র পুরো উল্টো। দোকানপাট সব খালি, নেই ক্রেতা সমাগম। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক ঘোষণার পরপরই শহরটির এমন রূপ বদল। ভারতের উপর যুক্তরাষ্ট্রের 26% শুল্ক আরোপের ঘোষণায় যেন থমকে গেছে ভারতীয় হীরার বাজার। 2023-24 অর্থ বছরে ভারতের রত্ন ও গয়না রফতানি ছিল $3,200 কোটি, যার মধ্যে 30%-এরও বেশি এসেছে যুক্তরাষ্ট্র থেকে।
চীন, মধ্যপ্রাচ্য ও ইউরোপের মতো গুরুত্বপূর্ণ বাজারগুলোতে চাহিদা কমার পর যুক্তরাষ্ট্রের এমন ঘোষণায় যেন পুরোই মুখ থুবড়ে পড়েছে সুরাট। হুমকির মুখে হাজার হাজার শ্রমিকের জীবিকা। যুক্তরাষ্ট্র আমাদের সবচেয়ে বড় বাজার, ওখানে ভোক্তাদের চাহিদা কমে গেলে সরাসরি প্রভাব পড়বে এখানে। ভেবেছিলাম বাজার স্থিতিশীল থাকবে, কিন্তু এই শুল্কের পর মনে হচ্ছে ব্যবসা বন্ধ করে দিতে হবে আমাদের। হীরার বাজারে ভারতের সম্ভাবনার কথা চিন্তা করে 2023 সালে সুরাটে উদ্বোধন করা হয় হীরা কেনাবেচা ও রফতানির জন্য বিশেষায়িত এলাকা সুরাট ডায়মন্ড বোর্স। লক্ষ্য ছিল হাজার হাজার কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি হীরার বাজারে ভারতের সম্ভাবনার কথা চিন্তা করে 2023 সালে সুরাটে উদ্বোধন করা হয় হীরা কেনাবেচা ও রফতানির জন্য বিশেষায়িত এলাকা সুরাট ডায়মন্ড বোর্স। লক্ষ্য ছিল হাজার হাজার কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি হীরার বাণিজ্যে এক নতুন প্রাণকেন্দ্র গড়ে তোলা। 66 লাখ বর্গফুট জায়গার উপর গড়ে ওঠা এই ভবনটি এখন ঢেকে আছে অনিশ্চয়তার ছায়ায়। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। বিতর্কিত ওয়াকফ বিলের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ভারত। বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে পশ্চিমবঙ্গ, গুজরাট, অন্ধ্রপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যে বিক্ষোভ এবং প্রতিবাদ হয়েছে। বিজেপি সরকারের এমন পদক্ষেপের বিরুদ্ধে আরও বড় কর্মসূচির ঘোষণা দিয়েছে মুসলিম নেতারা। ভারতের বিরোধী দলের নেতারা বলছেন, কেন্দ্রীয় সরকার এই ধরনের সিদ্ধান্তে ধর্মীয় বিভাজন এবং সংঘাত আরও বাড়বে। বিক্ষোভে উত্তাল কলকাতা। লোকসভা এবং রাজ্যসভায় বিতর্কিত ওয়াকফ বিল পাশের প্রতিবাদে এভাবেই পথে নেমে আসেন পশ্চিমবঙ্গের মুসলমানরা। এতে যোগ দেয় কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের মতো রাজনৈতিক দলগুলোর নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। এ সময় অবরোধ করা হয় সড়ক, পোড়ানো হয় কুশপুত্তলিকা। আন্দোলনকারীরা বলছেন, মুসলিমদের উন্নয়নের কথা বলে ওয়াকফ বিলের সংশোধনী এনেছে বিজেপি সরকার, কিন্তু এতে কোথাও মুসলমানদের জন্য আবাসন, শিক্ষা কিংবা পেনশনের কোনো কথা নেই। মুসলিমদের সম্পদ দখল করতেই ওয়াকফ আইনে পরিবর্তন আনতে চাইছে মোদী সরকার। যেভাবে কৃষকেরা নিজেদের অধিকার আদায় করেছেন, আমাদেরকেও সেভাবে নিজেদের অধিকার আদায় করতে হবে। আমরা এই আইন কোনোভাবেই মানব না। বিক্ষোভ হয়েছে পাঞ্জাব, অন্ধ্রপ্রদেশ, গুজরাট সহ ভারতের অন্যান্য রাজ্যগুলোতেও। আহমেদাবাদের সড়কে অবস্থান কর্মসূচি পালনের সময় বিক্ষোভকারীদের উপর হামলা করে পুলিশ। আটক করা হয় অন্তত 40 জনকে। এ অবস্থায় ওয়াকফ আইনের পক্ষে বিপক্ষে চলছে রাজনৈতিক দলগুলোর বাকযুদ্ধ। ঐতিহাসিক মৌকা থা, কোন কাহা খড়া হ্যায় ইয়ে জাননা থা। এটা ঐতিহাসিক একটা সুযোগ ছিল, কিন্তু নোংরা রাজনীতির জন্য সরকার এই সুযোগ নষ্ট করলো। মুসলমানদের নিশ্চিহ্ন করতে এত বড় পদক্ষেপ নিয়েছে সরকার। তার প্রতিবাদের সবগুলো বিরোধী দল একাট্টা হয়েছে সরকারের বিরুদ্ধে। এই আইন তো গরিব মুসলমানদের জন্য। যারা সত্যিকারের গরিব মুসলিম তারা এই আইনের বিরোধিতা করছে না, কিন্তু যারা রাজনৈতিকভাবে ইসলামকে ব্যবহার করছেন তারাই এই ওয়াকফ বিলের বিরোধিতা করছেন। সম্প্রতি ভারতের লোকসভা ও রাজ্যসভায় পাশ হয় বিতর্কিত ওয়াকফ বিল, যাতে ওয়াকফ বোর্ডে অমুসলিম সদস্যদের অন্তর্ভুক্তির প্রস্তাব করা হয়েছে। ভারতে প্রায় 9 লাখ একর জমি ওয়াকফ রয়েছে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। উত্তর কোরিয়ার বিশেষ ইউনিটের একটি সামরিক প্রশিক্ষণ ঘাঁটি পরিদর্শন করেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। শনিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম KRT কিছু স্থির চিত্র প্রকাশ করে। ছবিগুলিতে বেশ ফুরফুরে মেজাজে দেখা যায় কিমকে। প্রশিক্ষণের অংশ হিসেবে সেনাদের অস্ত্র প্রতিযোগিতা উপভোগ করেন তিনি। আর এ সময় উত্তর কোরিয়ায় তৈরি একটি স্নাইপার রাইফেলও পরীক্ষা করে দেখেন তিনি, যা বিশ্বের অভিযানের সময় সরবরাহ করা হবে। ইউনিটগুলোর কার্যকারিতা বাড়াতে সেনাবাহিনীকে বিভিন্ন নির্দেশনা দেন কিম। ইউক্রেনে ব্যাপক বিমান হামলা চালিয়েছে রাশিয়া। প্রাণ গেছে 9 শিশুসহ কমপক্ষে 18 জনের, আহত অর্ধশতাধিক। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির শহর ক্রিভিরিতে চালানো হয় এই রক্তক্ষয়ী অভিযান। কিয়েভের দাবি, শুক্রবার সন্ধ্যায় আবাসিক এলাকা লক্ষ্য করে ছোড়া হয়েছে ইস্কান্দর M ব্যালিস্টিক মিসাইল, যার মধ্যে ছিল ক্লাস্টার ওয়ারহেড। অন্তত 4টি স্থানে হয়েছে এই হামলা। ক্ষতিগ্রস্ত কমপক্ষে 5টি ভবন, বিধ্বস্ত 10 তলা একটি ভবনের বিশাল অংশ। হাসপাতালে চিকিৎসাধীন আহতদের মধ্যে রয়েছে 3 মাসের এক শিশু। মস্কোর দাবি, সামরিক অবস্থান লক্ষ্য করে চালানো হয়েছে এই অভিযান। আর জানান, ইউক্রেনের ইউনিট কমান্ডারদের সাথে পশ্চিমা প্রশিক্ষকদের একটি গোপন বৈঠক চলছিল।
সিরিয়া ইসরায়েলের সাথে কোনো সংঘাতে জড়াতে চায় না তুরস্ক, এমন জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। গেল বছর ডিসেম্বরে আসাদ সামরিক সরকারের পতনের পর থেকেই সিরিয়ায় হামলা চালিয়ে আসছে তেল আবিব। এক সাক্ষাৎকারে এই সংঘাত নিয়ে এমন কথা জানান তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। আমরা সিরিয়া ইসরায়েলের সাথে কোনো সংঘর্ষ চাই না, কারণ সিরিয়া শুধুমাত্র সিরিয়ার মানুষের, এটি তুরস্ক বা ইসরায়েলের নয়। সিরিয়ার জনগণের হয়ে আমরা কথা বলতে পারি না, তাদের সিদ্ধান্ত তারা নিজেরা নেবে। তারা চাইলে অন্য দেশের সাহায্য নিতে পারে অথবা ইসরায়েলের সাথে সমঝোতাও করতে পারে। সোনা গয়নার দোকান বা ব্যাংক নয়, এবার দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে ব্রিটেনের এক খেলনার দোকানে। রবিবার স্থানীয় সময় সকালে হয় এই ঘটনা। প্রকাশিত হয় সিসিটিভির ফুটেজে ধরা পড়ে দুর্ধর্ষ এই চুরির দৃশ্য। ভিডিওতে দেখা যায় মাস্ক পরা চোরেরা গাড়ি এবং কাঠের পাটাতন দিয়ে দোকানের দরজা ভেঙেছে। এরপর একজন চোর ঢুকে পড়ে দোকানে, চটপট করে বস্তায় ভরে ফেলে 200টি পুতুল, আর তারপর গাড়িতে করে সেগুলো নিয়ে তারা পালিয়ে যায়। চুরি হওয়া জেলিটেক ব্র্যান্ডের খেলনাগুলোর মূল্য 20,000 পাউন্ড বলে অনুমান করছে দোকানটির মালিক। যুক্তরাষ্ট্র থেকে গেল 3 মাসে প্রায় 700 ভারতীয়কে জোরপূর্বক দেশে ফেরত পাঠানো হয়েছে। লোকসভায় এই তথ্য জানায় দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং। তিনি বলেন, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলা কড়াকড়িতে এখনো পর্যন্ত 682টি ভারতীয় নাগরিককে ফেরত পাঠানো হয়েছে। আর মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকেই চলছে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান। হাজার হাজার অবৈধ অভিবাসীকে আটকের পর পাঠানো হচ্ছে নিজ নিজ দেশে। ফেরত পাঠানো ভারতীয়দের মধ্যে বেশিরভাগই অভিবাসন প্রত্যাশী, যারা যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের চেষ্টা চালায়। আর এই ছিল যমুনা আইডেস্কে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।